সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা যুক্তিবিদ্যার প্রাথমিক আলোচনা পাঠটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পাঠ, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, এই যে পাঠটি রয়েছে এই পাঠটি নিয়ে আজকে আলোচনা করব। তো যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক পাঠের যে বিষয়বস্তু অনেকটাই বড়, যার কারণে গিয়ে আমরা খণ্ড খণ্ড করে কিছু ভিডিও দেব। তো এক্ষেত্রে প্রাথমিকভাবে আমি যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকের পাঠের যে প্রথম দুইটি বিষয়, যুক্তিবিদ্যার সাথে দর্শন এবং যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যাও, তো যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক বলতে কি বোঝায় তা প্রথমে জানার পরে আমরা পরবর্তীতে আমরা দ্বিতীয় ধাপে আমরা যাব গিয়ে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক, এবং এর পরবর্তীতে আমরা যাব যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যা, পেশা নীতিবিদ্যা বা ব্যবসা নীতিবিদ্যা সম্পর্ক যেটি ওইটা। তো যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক বলতে কি বোঝায়? প্রায়োগিক দিক শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে প্রয়োগ ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে তার প্রয়োগ হয়ে থাকে, যে মানে যুক্তিবিদ্যার যে প্রয়োগটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। তো যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকের আলোচনা করতে গেলে আমরা অনেক বিষয়ের সাথে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে প্রত্যেক জীবনে কিন্তু এগুলো ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে একটা আছে যুক্তিবিদ্যার সাথে দর্শন, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যা, যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞান, যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞান, যুক্তিবিদ্যার সাথে এই গণিত, যুক্তিবিদ্যার সাথে শিক্ষা, যুক্তিবিদ্যার সাথে বাস্তব জীবন, এগুলো বিষয়। তো আমরা প্রাথমিকভাবে আজকে যে বলছিলাম যে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক বিষয়টি নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তীতে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক কি তা জানার পূর্বে দর্শন বলতে কি বোঝায় সংজ্ঞাটি সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা যুক্তিবিদ্যা দর্শনের উৎপত্তি এবং দর্শনের যে বাংলা প্রতিশব্দ এবং ইংরেজি প্রতিশব্দ, এই প্রতিশব্দের উৎস সম্পর্কে আমরা জানব। তো দুঃখিত, আজকে আমরা বলছিলাম যে যুক্তিবিদ্যার সাথে দর্শনের বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দর্শন বলতে কি বোঝায়? জগৎ ও জীবনের মৌলিক সমস্যার যুক্তিভিত্তিক আলোচনা হচ্ছে এই দর্শন। তো আমাদের জগৎ ও জীবনের অনেক সমস্যাই আছে। তো যুক্তি যেগুলা আমরা বলি, তারপরে আমাদের যে ব্যক্তিগত সমস্যা তা না, আসলে চূড়ান্তভাবে যে সমস্ত সমস্যাগুলো অমীমাংসিত, এবং এই অমীমাংসিত থাকার কারণে যেগুলা এখনো পর্যন্ত অমীমাংসিত পর্যায়ে রয়ে গেছে, এবং এক্ষেত্রে দর্শন কিন্তু সাবজেক্টটাও কিন্তু সমাধান করতে পারে নাই এবং এক্ষেত্রে বলতে পারে অনেকে যে সমাধান করতে পারেনি, তাহলে আলোচনা করে কেন? আসলে কিন্তু এটা অনেক বিষয় আছে দর্শনের আলোচনা বিষয় ছিল, যেগুলো যখন আলোচনা করে সুস্পষ্ট সমাধান দিতেছে তখন কিন্তু তা বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয়ের আকারে উপস্থাপিত হয়েছে। যেমন ধরো পদার্থবিদ্যা কিন্তু একটা বিজ্ঞান হিসেবে স্বীকৃত হয়েছে, কারণ ওইটা কিন্তু একটা সদস্য বিজ্ঞান হিসেবে পরিচিত হয়েছে। তো যাই হোক, এটা আলোচনার বড় করার প্রয়োজন নেই ওই বিষয়টাকে, কারণ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। তো প্রাথমিকভাবে যুক্তিবিদ্যা বোঝার জন্য আমরা এই সাবজেক্ট সম্পর্কে, ফিলোসফি সাবজেক্ট সম্পর্কে আমরা জানব। জগৎ জীবনের মৌলিক সমস্যা, যেমন মন কি আছে, আত্মা কি আছে, এগুলো কিন্তু বিজ্ঞান স্বীকার করে না, কিন্তু আসলে এগুলোর অস্তিত্ব আমরা সর্বত্রই পেয়ে থাকি, বিভিন্ন ধর্মীয় দর্শনের ক্ষেত্রে কিংবা আমাদের আধ্যাত্মিক ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে। তো এগুলো অমীমাংসিত, এবং এক এক দর্শনের এক এক রকম সংজ্ঞা, এই কারণে এগুলো অমীমাংসিত এবং এগুলো দর্শনের সমস্যা। তো আজকে আমরা এই যে দর্শন সাবজেক্টের উৎস বা প্রতিশব্দ, তো এটা ইংরেজি প্রতিশব্দ উৎস সম্পর্কে জানবো। তো দর্শনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি, PHILOSOPY, ফিলোসফি। ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোস, PHILOS, ফিলোস শব্দ থেকে এবং সোফিয়া শব্দ থেকে।
SOPHA, তো সোফিয়া। তো ফিলোসফি শব্দটি দুইটা শব্দ ফিলস এবং সোফিয়া থেকে এসেছে। সোফিয়া এবং ফিলস শব্দের অর্থ কি? ফিলস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া অর্থ হচ্ছে জ্ঞান। তো এই যে ফিলোসফি শব্দের যদি শব্দগত উৎস বিশ্লেষণ করলে পরে বলা যায় যে যে বিষয় জ্ঞানের অনুরাগ, যে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, এবং জ্ঞানের অনুরাগ, জ্ঞানের প্রতি ভালোবাসা আছে যে বিষয়ে, তাকে বলা হয় ফিলোসফি। তো এই ফিলোসফির বাংলা জানি, আমরা প্রত্যেকে জানি দর্শন। দর্শন শব্দটির এসেছে দৃশ ধাতু অন্ট প্রত্যয় যুগে। দৃশ আসলে হচ্ছে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। তো এই দৃশ ধাতু এবং অন প্রত্যয়, যেমন ক্রিয়াপদের পরবর্তীতে যে নতুন শব্দ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়, এবং নতুন শব্দ যুক্ত হয় যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় প্রত্যয়। তো এগুলো এই যুক্ত হয়ে দৃশ ধাতু এবং প্রত্যয় যুগে দর্শন শব্দটি উৎস, শব্দগত উৎস। তো এই দৃশ কথার অর্থ হচ্ছে দেখা। তো যে দেখা বলতে কি, আমি তো এই মুহূর্তে অনেক কিছু দেখতেছি, তোমরাও দেখতেছো। তো এই যে দেখাটা বলতে সাধারণ দেখা না, এটা তাত্ত্বিকগতভাবে, তত্ত্বগতভাবে, কিংবা মনে করো যে চূড়ান্ত বিশ্লেষণের আলোকে, যে একজন ভাবুক দার্শনিক মনের যে চূড়ান্ত দৃষ্টিকোণ থেকে যে দেখাটাকে হচ্ছে ওই দর্শন। তো এক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায়, তা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, আর এখানে বাংলায় বলা হচ্ছে দেখা। তাহলে এই যে শব্দের যে ব্যবধান, শব্দের উৎপত্তিগত যে ব্যবধান, তো এই সমস্যার কারণে কিন্তু অনেকে বলতে পারে যে এটার উৎপত্তিগত অর্থ তো এক না, দুটোরই এক না। তো এই সমস্যার সমাধান, সমস্যা আসলে এটা সাধারণ অর্থে এই প্রতিশব্দ হিসেবে নেওয়া হয়েছে, এটা বিশাল একটা সমস্যা না। তো যেহেতু এই বাংলা দর্শন এবং ইংরেজিতে ফিলোসফি শব্দটি প্রত্যেকেই দুটো সাবজেক্টই কিন্তু একসাথে দুটোই আলোচনা করে থাকে, এই একসাথে এই একই বিষয় নিয়েই আলোচনা করে, দুটোরই আলোচনা বিষয়বস্তু হচ্ছে এক, এই কারণে ফিলোসফি এবং দর্শন একই অর্থ ব্যবহার করা থাকে। তো যাই হোক, আমি আশা করি যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এখন আমরা যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক বিষয়টি নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক, যে কীভাবে সম্পর্কিত এইটা, কোন কারণে যুক্তিবিদ্যার সাথে এরা প্রয়োগ, যুক্তিবিদ্যা কীভাবে মানে দর্শনের প্রয়োগ ঘটে, এবং দর্শনের কীভাবে প্রয়োগটাও যুক্তিবিদ্যার ক্ষেত্রে ঘটে, এই সমস্ত, এই যে মিলের এবং অমিলের আলোকে এগুলো এক্সকে ব্যাখ্যা করবো। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এই সমস্ত বিষয়গুলো। তো আমি বেশি পাঠ্য বইয়ের আলোকেই বলতেছি যে জগৎ, দর্শন এবং যুক্তিবিদ্যা প্রত্যেকেই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে যে মৌলিক সমস্যা, মানে আলোচনার উৎপাদন হচ্ছে কি চিন্তা। জগৎ ও জীবনের যে সমস্যার সমাধানের উদ্দেশ্যে যে মাধ্যমটা ব্যবহার করা হয়তো প্রত্যেক যুক্তিবিদ্যা ব্যবহার করে থাকে চিন্তা, এবং দর্শনে কিন্তু চিন্তার আলোকে কিন্তু কাজ করে। এক্ষেত্রে আলোচনা তাদের প্রত্যেকেই মানে মূল উৎস হচ্ছে চিন্তা। তারপরে আছে মানুষের চিন্তাশীলতার যে বৈশিষ্ট্য কিন্তু এগুলোর দুটোই আলোচনা করে থাকে, এগুলো প্রয়োগ করে থাকে। তারপরে যুক্তিবিদ্যা যেহেতু ফিলোসফির দর্শনের একটা অংশ, কারণ দর্শনের যে বিশাল যে আলোচনা বিষয়, এই আলোচনা বিষয়ের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছেই এই যুক্তিবিদ্যা। মনে করো যে সারা পৃথিবীর মধ্যে একটা ক্ষুদ্র দেশ হচ্ছে বাংলাদেশ, আর এই যে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের পৃথিবীর আলোকে যেমন একটা ছোট্ট অংশ, ঠিক এরকম দর্শনের একটা ছোট্ট অংশ হচ্ছে এই যুক্তিবিদ্যা। তো যুক্তিবিদ্যা এবং দর্শন প্রত্যেকে কিন্তু কিছু সাধারণ প্রত্যেকে কিন্তু সাধারণ কিছু স্বতঃসিদ্ধ সত্যকে তাকে গ্রহণ করে থাকে, স্বীকার করে থাকে। এবং যেমন ধরো এখানের মধ্যে যদি বলা হয় স্বতঃসিদ্ধ সত্য কি কোনগুলো প্রত্যেকে স্বীকার করে, তা হচ্ছে
প্রকৃতি নিয়মবর্তী নীতি, কার্যকারণ নীতি, এগুলো কিন্তু দর্শন এবং যুক্তিবিদ্যা প্রত্যেকেই কিন্তু স্বীকার করে না, এবং এগুলাই ভিত্তিতে এগুলা যুক্তি এবং পাশাপাশি দর্শনের আলোচনা করে থাকে। এবং পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে যুক্তিবিদ্যা এবং দর্শন প্রত্যেকেই কিন্তু আমাদের প্রাত্যহিক যে জীবনে যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু সহজবোধ্য করে তোলে, সহজ করে উপস্থাপন করে থাকে, এবং আমাদের প্রাত্যহিক জীবনের সমস্যাগুলোকে সহজ, সুন্দর এবং সহজভাবে সমাধান দিয়ে থাকে। এই কারণে এই দুটো বিষয় মিল আছে। যেহেতু মিলও আছে, যেহেতু এখন এক্ষেত্রে কিন্তু দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, যেহেতু আলাদা নিশ্চয়ই কোনো পার্থক্য রয়েছে, যার কারণে কিন্তু এই দুটো সাবজেক্ট ফিলোসফি এবং যুক্তিবিদ্যা দুইটা আলাদা আলাদা বিষয় হিসেবে উপস্থাপিত হচ্ছে। প্রধান এবং প্রাথমিক কারণ হচ্ছে যে দর্শনের একটা শাখা হচ্ছে এই যুক্তিবিদ্যা শাখা। তো এখানে কি আলোচনা হবে? শুধুমাত্র মানুষের বাহ্যিক অভিজ্ঞতা, আমাদের যে অভিজ্ঞতার আলোকে যে সমস্ত বিষয়গুলো সমাধান করে থাকি, যে সমস্ত বিষয়াবলী আমরা সমাধান থাকি, তা কিন্তু যুক্তিবিদ্যার মধ্যে দিয়ে থাকি। কিন্তু অভিজ্ঞতার জগতের বাইরে কিন্তু আর যায় না যুক্তিবিদ্যা। কিন্তু অন্যদিকে দর্শন কিন্তু অভিজ্ঞতার জগৎকে ছাড়িয়ে যে অতীন্দ্রিক জীবন, তারপরে আধ্যাত্মিক জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা বিষয়। তো তারপরে হচ্ছে যে যুক্তিবিদ্যা এবং দর্শন প্রত্যেকে কিন্তু আলোচনার যে বিষয় ক্ষেত্রে তারা কিন্তু কিছু একজন সম্পূর্ণ জ্ঞানী আলোচনা করে, একজন খণ্ড জ্ঞানী আলোচনা করে, ছোট অংশ। সে খণ্ড জ্ঞান বলতে যেমন আমি আগে বলেছিলাম যে যেহেতু দর্শনটি যুক্তিবিদ্যা হচ্ছে যে এই দর্শন একটা খণ্ডিত ছোট্ট অংশ, এখানে তার আলোচনা কিন্তু ছোট্ট খণ্ডিত একটা জ্ঞান, এবং যেহেতু দর্শন তার অংশ, দর্শনের অংশ সে, এবং দর্শনের যে আলোচনার যে এই সূত্র, তার যে যুক্তিবিদ্যার যে আলোচনার সূত্র, যে খণ্ডিত সূত্র আছে, স্বতঃসিদ্ধ সত্য আছে, স্বতঃসিদ্ধ কিছু নিয়ম আছে, এগুলা কিন্তু দর্শন বিভাগ করে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো কিন্তু আলোচনা করে থাকে। এক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকেই ওই কারণেই আলাদা। তারপরে আরেকটা আছে, যেমন প্রত্যেকে কিন্তু যোগ অভিজ্ঞতা, এই যে এই বলছিলাম যে এই এটা তো বলে ফেলছি, যুক্তিবিদ্যা হচ্ছে অভিজ্ঞতার জগৎ নিয়ে আলোচনা, আর দর্শন হচ্ছে অভিজ্ঞতা জগতের বাইরে গিয়েও আলোচনা করে থাকে। আবার একটা বিষয় যে যুক্তিবিদ্যা কিন্তু যে সমাধান দিয়ে থাকে সামগ্রিক না, আমাদের জগতের জীবন সম্পর্কে সামগ্রিক জ্ঞান কিন্তু দেয় না, আলোচনা বা সমাধান দিয়ে দেয় না। দর্শন কিন্তু এই সামগ্রিক আলোচনা করে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে যুক্তিবিদ্যার সাথে দর্শনের অমিল। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আরও বইয়ের আলোকে বিশ্লেষণ করলে করা যাবে। তারপরেও কিন্তু আমি টেক্সট বইয়ের প্রত্যেকেই টেক্সট বই কিনে নিই, অনেকে আমার মনে হয় প্রত্যেকেই কিনে নিই, খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী টেক্সট বইটা ক্রয় করে নিছে। তো আমি আমাদের প্রতিষ্ঠানের অবস্থানের উপর ভিত্তি করে এবং আমাদের শিক্ষার্থীর অর্থনৈতিক অবস্থার বিবেচনা করে আমি সবাইকে বলবো যে যদি পুরাতন কোনো বই থাকে অনেকের পারিপার্শ্বে অনেকেই পুরাতন বই আছে, তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে। আমাদের ছাত্রছাত্রী যারা ছিল তারা তো এবছর প্রত্যেকেই কিন্তু পাশ করে ফেলছে, তো তাদের কোনো বইয়ের প্রয়োজন নেই, যে কোনো বই কিনতে পারো, আমার কোনো সমস্যা নেই। যে কোনো রাইটার, যে কোনো লেখকের এবং যে কোনো প্রকাশনের, এটা কোনো আমার নির্দিষ্ট কোনো বাধা ধরার নিয়ম নেই। এটা তোমার পুরাতন বই হলেও চলবে। আমার আলোচনার বিষয় আমি যেভাবে অবস্থান করছি ঠিকই হবে। আমি কিন্তু ক্লাসে আলোচনা করি এবং ক্লাসে কিন্তু বইয়ের আলোকে প্রত্যেকের ছাত্রছাত্রীর যে সমস্যাগুলোর আলোকেই আমি কিন্তু সমাধান দিয়ে থাকি বইয়ের মাধ্যমে। তো যদি আমাদের পুরাতন ছাত্রছাত্রী থেকে থাকে তাদের কাছ থেকে জেনে নিবা আমার সাবজেক্ট সম্পর্কে, আমার ক্লাসের বিষয় সম্পর্কে। যাই হোক, আমরা ক্লাসের বিষয়ের মধ্যেই আমরা বাদে দিয়েছি, মাঝখানে গ্যাপ নিয়ে নিয়েছি বইয়ের সম্পর্কে, যদিও এটা গুরুত্বপূর্ণ, কারণ বই কেনাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করলাম যুক্তিবিদ্যার সাথে দর্শন, এখন আলোচনা করবো নীতিবিদ্যা। তো নীতিবিদ্যার বিশাল বিষয়, নীতিবিদ্যার যে আলোচ্য পরিসর অনেক বিশাল।
কিন্তু একটা এটার মধ্যে উল্লেখ করে দিচ্ছে যে ব্যবসা নীতিবিদ্যা এবং পেশা নীতিবিদ্যা, এই দুইটা বিষয় আমাদের যুক্তিবিদ্যার সাথে কীভাবে সম্পর্কিত, অন্য কোনো কিছুই আলোচনা করেনি। তো এক্ষেত্রে ব্যবসা নীতিবিদ্যা এবং পেশা নীতিবিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করব, এর বাইরে আমরা যাব না। তো তো এই যে নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে এথিক্স, ETHICS, এথিক্স। এবং এই এথিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ এথিকা থেকে, ETHICA, এথিকা থেকে। আবার ওইটা এসেছে আবার গ্রিক শব্দ এথোস থেকে, ETHOCS। তো এথোস, এটার অর্থ হচ্ছে যে রীতিনীতি, এগুলো লোকাচার বা রীতিনীতি। তো নীতিবিদ্যার আলোচনার বিষয় হচ্ছে আমরা জানি প্রত্যেকে নীতিবিদ্যা কি, মানুষের আচরণের উচিত অনুচিত কোনটা করলে উচিত কোনটা করলে অনুচিত তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তাকে বলা হয় নীতিবিদ্যা। আচরণের উচিত অনুচিত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে নীতিবিদ্যা। তো নীতিবিদ্যার এই যে আলোচনার বিষয় নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যা কীভাবে সম্পর্কিত তার সম্পর্কে আলোচনা করতে আমরা যদি যদি করি আমরা, তাহলে বলতে পারি যে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা প্রত্যেকেই কিন্তু সত্যের আদর্শের আলোকে কিন্তু প্রত্যেকে কিন্তু আলোচনা করে থাকে। এবং মানুষের জীবনে যে ভুল ভ্রান্তি রয়েছে, এই মানুষের জীবনের যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা, প্রত্যেকেই কিন্তু একই উদ্দেশ্যে, যে মানুষের জীবনকে সত্যের আলোকে সঠিক যুক্তি পদ্ধতির আলোকে প্রত্যেকেই পরিচালনা করার জন্য। এক্ষেত্রে সামাজিক রীতিনীতি এবং সামাজিক যে সমস্ত অনুশাসন রয়েছে এগুলোর আলোকে। তাছাড়া রয়েছে সত্যের আদর্শ। যুক্তিবিদ্যা এবং দর্শন যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা প্রত্যেকে কিন্তু সত্যের আদর্শের আলোকে মানুষকে জীবন পরিচালনা করতে করে। এক্ষেত্রে কিন্তু যুক্তিবিদ্যার সাথে কিন্তু নীতিবিদ্যার এক সম্পর্কটা কিন্তু এই সম্পর্ক না, এদিকে মিল রয়েছে। পাশাপাশি আছে যে যুক্তিবিদ্যার প্রত্যেক জীবনে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ব্যবহার হয়ে থাকে আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা এগুলো ব্যবহার হয়ে থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আবার এক্ষেত্রে দুইটা বিষয় মিল থাকলেও আর কিছু অমিল থাকার কারণে কিন্তু এই দুটো বিষয় কিন্তু এক হতে পারে নাই, এবং যার জন্য যুক্তিবিদ্যা একটা সাবজেক্ট, নীতিবিদ্যা একটা সাবজেক্ট। তো এক্ষেত্রে যে আমি যদি প্রাথমিকভাবে বলি, পার্থক্যটা হচ্ছে যে যুক্তিবিদ্যা যে বিষয়গুলো আলোচনা করে আর যে পরিসর, তার যে সীমানা, তার তুলনায় কিন্তু নীতিবিদ্যার সীমানা বিশাল, পরিসরটা কিন্তু বড়। একটা অল্প পরিসরে তুলনামূলক ছোটো পরিসর নিয়ে আলোচনা করে, অন্যটি খুবই ওই অবস্থা থেকে অনেক বড় আলোচনা বিষয় করে। তারপরে আছে বিজ্ঞানের সূত্র কিন্তু যুক্তিবিদ্যা অনুসরণ করে, কিন্তু এখানে নীতিবিদ্যা অনুসরণ করে বাস্তব জীবনের আলোকে মানুষের আচরণে উচিত অনুচিত নিয়ে আলোচনা করে থাকে, কিন্তু আলোচনা বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন। তারপরে রয়ে গেছে যে এখানে যুক্তিবিদ্যার মধ্যে রয়েছে অনুমান এবং যুক্তি আলোচনার উপাদান, আর উদ্দেশ্য কিন্তু অনুমান এবং যুক্তির আলোকে মানসিক জীবনযাপন করানোর পদ্ধতি শিক্ষাদান। অন্যদিকে মানুষের জীবনের প্রত্যেক জনের ভালো মন্দ কোনটি উচিত কোনটি অনুচিত এগুলো নিয়ে আলোচনা করা। তো এক্ষেত্রে এই যে পার্থক্য, তবে আবার এই যে পার্থক্য থাকার কারণে কিন্তু এই দুটো বিষয়, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা আলাদা আলাদা বিষয়। তো ব্যবসা নীতিবিদ্যা এবং পেশা নীতিবিদ্যা কি? ব্যবসা নীতিবিদ্যা হচ্ছে যে একজন ব্যবসায়ী তার অবস্থান থেকে একজন ব্যবসায়ী যেমন তার ব্যবসা, সে কিন্তু উপার্জনের উদ্দেশ্যে কিন্তু সে ব্যবসা দিচ্ছে, দোকানটি চালু করেছে। তো সে কিন্তু তার নির্দিষ্ট লভ্যাংশ রাখবে, উপার্জন করতেই হবে তাকে। তো এক্ষেত্রে কিন্তু তার উপার্জন করার অধিকার রয়েছে, অবশ্যই রয়েছে। কিন্তু যদি তার যে অধিকার আছে তার থেকে অধিক মুনাফার আশায় যদি কোনো কিছু অনৈতিক কোনো কিছু করে থাকে, তাহলে এই ব্যবসা এবং পেশা নীতিবিদ্যার লঙ্ঘন হয়। কারণ
একজন ব্যবসায়ী সে তার সঠিক তার কিছু নির্দিষ্ট আহ, নিয়ম আছে, নিয়মের মধ্যে জীবনযাপন করতে হবে, তার কিছু আদর্শ থাকতে হবে। আর না হলে কিন্তু গ্রাহকের যে উদ্দেশ্যে সে এই ব্যবসা পরিচালনা করেছে তা কিন্তু নীতিবিদ্যার আলোকে কিন্তু তা লঙ্ঘিত হয়। নীতিবিদ্যা কিন্তু স্বীকার করি যে ব্যবসা করার জন্য উপার্জন করতে হবে, ব্যবসা করে উপার্জন করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা অবশ্যই তাকে সঠিক, সত্য এবং নৈতিকতার আলোকে হতে হবে। একজন গ্রাহকের সাথে গ্রাহকের ক্ষতি করে, গ্রাহকের আর্থিক কিংবা শারীরিক ও স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন করে যদি সে উপার্জন করে, তাহলে তার পক্ষে অনৈতিক। পেশা নীতিবিদ্যা, যেমন আমি যদি বলি, পেশা নীতিবিদ্যা আজকে একজন চালক, গাড়ি চালক কিংবা সিএনজি চালক, যদি সে তার ভাড়া যে পরিমাণ আছে, সে যদি না রেখে তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে কিন্তু তার পেশাগত নীতিবিদ্যা লঙ্ঘন হয়। তো এগুলো হচ্ছে পেশা এবং পেশা নীতিবিদ্যার বিষয়বস্তু। এগুলো কিন্তু খুবই সুন্দর এবং সহজভাবে বলা হয়েছে টেক্সট বইয়ের মধ্যে। তো আমি আশা করব প্রত্যেকের কাছে যে আমরা এখন এই ক্লাস বন্ধ থাকার অবস্থায় আমরা বাসার মধ্যে বই সংগ্রহ করে আমরা নিজেরা অধ্যয়ন করব। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে মন্তব্য।